নমস্কার। ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য আজকের টপ 10 নিউজ আইটেমগুলো নিয়ে আমরা চলে এসেছি। চলুন দেখে নেওয়া যাক আজকের সবচেয়ে জরুরি খবরগুলো কি কি। একটা খুব মৌলিক প্রশ্ন দিয়ে আজকের আলোচনাটা শুরু করা যাক, কেমন? প্রশ্নটা হলো, ব্যক্তিগত স্বাধীনতা ঠিক কোথায় গিয়ে শেষ হয় আর জাতীয় নিরাপত্তা কোথা থেকে শুরু? আজকের সবচেয়ে বড় আইনি ডেভেলপমেন্ট কিন্তু এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে। তো আমাদের প্রথম সেকশনে আমরা দেখব রাষ্ট্র বনাম নাগরিকের সম্পর্কটা। মানে একদিকে যেমন আছে রাষ্ট্রের ক্ষমতা, অন্যদিকে আছে সাধারণ মানুষের অধিকার। এই দুটোর মধ্যে যে একটা টানাপোড়েন চলতেই থাকে সেটাই আমরা খতিয়ে দেখব। দেখুন, সুপ্রিম কোর্ট কিন্তু টেররিস্ট অ্যাক্ট বা সন্ত্রাসী কার্যকলাপের সংজ্ঞাটা এখন অনেকটাই বাড়িয়ে দিয়েছে। মানে আগে যেটা ভাবা হতো শুধু ফাইনাল ভায়োলেন্স বা হিংসাত্মক কাজী সন্ত্রাস, এখন কিন্তু তা নয়। এর মধ্যে ষড়যন্ত্র করা, প্রস্তুতি নেওয়া, এমনকি সাধারণ মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করার জন্য জরুরি পরিষেবা বন্ধ করে দেওয়াকেও এর আওতায় আনা হয়েছে। এটা কিন্তু ইউএপি এর সেকশন 15 এর একটা বিরাট বড় ইন্টারপ্রিটেশন। আচ্ছা, এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে ইউএপি এর অধীনে জামিনের শর্ত আর সাধারণ ক্রিমিনাল ল বা ফৌজদারি আইনের মধ্যে পার্থক্যটা দেখুন। সাধারণ আইনে কি বলা হয়? বেল ইজ দ্য রুল, জেল ইজ দ্য এক্সেপশন, তাই না? কিন্তু ইউএপিএতে ব্যাপারটা পুরো উল্টো। সেকশন 43D5 অনুযায়ী জামিন পেতে হলে কোর্টকে আগে সন্তুষ্ট হতে হবে যে আনা অভিযোগগুলো প্রথম দর্শনের সত্যি নয়। মানে জামিন পাওয়াটা এখানে ভীষণ কঠিন। এবার একটা সংখ্যার দিকে নজর দিন। 23 লক্ষ। ভাবা যায়? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআরের সময় অনুপস্থিত বা স্থানান্তরিত এই কারণ দেখিয়ে প্রায় 23 লক্ষ মহিলা ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এটা কিন্তু আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রে একটা বিরাট বড় প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে। পদ্ধতিগত ভুলের কারণে এত বিপুল সংখ্যক মানুষ ভোটাধিকার হারাতে পারেন। তো এখানে আসল সমস্যাটা কি? ইপিএফওর ওয়েজ সিলিং বা মজুরির সর্বোচ্চ সীমাটা 15,000 টাকায় আটকে আছে, কিন্তু এই অঙ্কটা তো ইনফ্লেশন বা মিনিমাম ওয়েজের সঙ্গে লিঙ্কড নয়। ফলে হচ্ছেটা কি? একটা বড় অংশের ওয়ার্কফোর্স এই সোশ্যাল সিকিউরিটি বা সামাজিক সুরক্ষার জাল থেকে বেরিয়ে যাচ্ছে। আর ঠিক এই কারণেই সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়েছে এই সিলিংটা রিভাইজ করার কথা ভাবতে। বেশ, এবার তাহলে আমাদের দ্বিতীয় সেকশনে যাওয়া যাক। এখানে আমরা ভারতের অর্থনীতির কিছু কাঠামোগত পরিবর্তন নিয়ে কথা বলবো। ফোকাস থাকবে মূলত 3টে দিকে: রাজস্ব ক্ষমতা, শক্তি বা এনার্জি, আর গ্রামীণ কল্যাণ। এটা কিন্তু ফিস্ক্যাল ফেডারালিজমের জন্য একটা বিরাট বড় স্টেপ। স্টেট ডেভেলপমেন্ট লোন বা এসডিএলস হলো এমন একটা ব্যবস্থা যার মাধ্যমে রাজ্য সরকারগুলো সরাসরি বাজার থেকে টাকা তুলতে পারে। আর এখন দিল্লির সরকারও এই ক্ষমতাটা পেয়েছে। মানে একটা ইউনিয়ন টেরিটরি যার নিজস্ব আইনসভা আছে, সেও এবার আর্থিক দিক থেকে অনেক বেশি স্বাবলম্বী হতে পারবে। এটা একটা বড় ব্যাপার। এবার দেখুন নিউক্লিয়ার লায়াবিলিটি বা পারমাণবিক দায়বদ্ধতার ক্ষেত্রে কি পরিবর্তন আসছে। এসএস শান্তি বিলটা কিন্তু একটা বড় পলিসি শিফট। আগের 2000 সালের আইনে সাপ্লায়ার লায়াবিলিটি বা সরবরাহকারীর দায়বদ্ধতার একটা ব্যাপার ছিল। নতুন বিলে সেটা সরিয়ে দেওয়া হয়েছে। কেন? প্রাইভেট ইনভেস্টমেন্টকে আকর্ষণ করার জন্য। এখন অপারেটরের দায়বদ্ধতা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত থাকবে, তার বেশি কিছু হলে সরকার সেই দায়ভার নেবে। পুরো ঝুঁকিটাকেই কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আর এই ডোনার চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এমজিইআরএজিআর নতুন যে ফান্ডিং মডেল ভিবি গ্রাম, সেখানে ফান্ডিং স্প্লিটটা দেখুন। আগে কেন্দ্র দিত 90% আর রাজ্য দিত 10%। এখন সেটা বদলে হয়েছে 60-40। তার মানে রাজ্যের ঘাড়ে কিন্তু এখন অনেক বড় একটা আর্থিক বোঝা চাপানো হলো। এর থেকেই কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে। এই যে নতুন 60-40 অনুপাত, আচ্ছা, যে রাজ্যগুলো গরিব তারা কি তাদের 40% শেয়ারটা দিতে পারবে? আর যদি না পারে, তাহলে কি কাজের অধিকার বা রাইট টু ওয়ার্কের মতো একটা গুরুত্বপূর্ণ আইন সেই সব রাজ্যেই দুর্বল হয়ে পড়বে না, যেখানে এটার দরকার সবচেয়ে বেশি? এটা কিন্তু ভাবার বিষয়। আচ্ছা, এবার আমরা একটু গ্লোবাল স্টেজের দিকে তাকাই। দেখব ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসন কিভাবে চাপের মুখে পড়ছে। এখানে একদিকে আছে গ্লোবাল ট্রেড আর অন্যদিকে আছে সামুদ্রিক দায়িত্ব। এই কোটেশনটা দেখুন। এখানে মার্কিন প্রেসিডেন্ট বলছেন ভারত রাশিয়া থেকে তেল কেনা কমিয়েছে তাকে খুশি করার জন্য। এই একটা কথাই কিন্তু একটা নতুন ধরনের ডিপ্লোম্যাসির দিকে ইঙ্গিত করছে, একটা ট্রানজ্যাকশনাল ডিপ্লোম্যাসি। মানে কার থেকে তেল কেনা হবে এই সার্বভৌম সিদ্ধান্তটাও এখন দ্বিপাক্ষিক সম্পর্কের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। আর শুধু কথাই নয়, ডেটাও কিন্তু একই গল্প বলছে। ওই বিবৃতির পরেই দেখুন ভারতের তেল আমদানির প্যাটার্নটা কিভাবে বদলে গেছে। এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে রাশিয়া থেকে আমদানি কমেছে 18%, আর ঠিক ওই সময়ে ইউএসএ থেকে আমদানি বেড়েছে 62%। এই শিফটটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। এটাকে শুধু একটা জাহাজ ভাবলে ভুল হবে। আইসিজেএস সমুদ্র প্রতাপ আসলে একটা স্টেটমেন্ট।
এটা ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয়ভাবে তৈরি পলিউশন কন্ট্রোল ভেসেল। 60%-এরও বেশি দেশীয় সামগ্রী দিয়ে তৈরি। এটা একাধারে আত্মনির্ভরতার প্রতীক, আবার ভারত যে একজন রেসপন্সিবল ম্যারিটাইম পাওয়ার বা দায়িত্বশীল সামুদ্রিক শক্তি সেই বার্তাও দিচ্ছে। চলুন এবার আমাদের আলোচনার ফোকাসটা একটু পাল্টাই। এবার আমরা দেখব আইন, প্রযুক্তি আর গভর্নেন্স কিভাবে একে অপরের সাথে জুড়ে যাচ্ছে। একদিকে জুডিশিয়াল ডিসিপ্লিন, অন্যদিকে ডিজিটাল অ্যাডমিনিস্ট্রেশন। এই আইনি টার্মটা আল্ট্রা ভাইরাস ইউপিএসসি পলিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর সহজ মানে হল ক্ষমতার বাইরে। এখানে সুপ্রিম কোর্ট কি বলেছে স্পেশাল ইকোনমিক জোন বা SEZ এর বিদ্যুতের ওপর কাস্টমস লেভি বা শুল্ক চাপানোটা ছিল আল্ট্রা ভাইরাস, কারণ যে নিয়মটা একবার বাতিল হয়ে গেছে সেটাকে প্রশাসন বা এক্সিকিউটিভ আর কার্যকর করতে পারে না। এটা সাংবিধানিক শৃঙ্খলার একটা বড় উদাহরণ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI এখন আর শুধু একটা কঠিন তত্ত্ব নয়, এটা এখন সাধারণ মানুষের সেবায় কাজে লাগছে। রাজস্থানের এই মডেলটা দেখুন। স্বাস্থ্যের ক্ষেত্রে সিলিকোসিস রোগ তাড়াতাড়ি ধরতে AI ব্যবহার করা হচ্ছে। গভর্নেন্সের ক্ষেত্রে অভিযোগ জানানোর জন্য AI চালিত চ্যাটবট আছে। এমনকি শিক্ষাক্ষেত্রেও ছাত্রদের সাহায্য করার জন্য AI টুলস ব্যবহার হচ্ছে। এটাই হলো AI এর ডেমোক্রেটাইজেশন। আচ্ছা, এতক্ষণ তো আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করলাম। এবার চলুন পরীক্ষার জন্য সবচেয়ে জরুরি পয়েন্টগুলো একবার ঝালিয়ে নেওয়া যাক, একটা কুইক রিক্যাপ হয়ে যাক। আর শেষ করার আগে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক, যেটা মেন্স পরীক্ষার জন্য খুব প্রাসঙ্গিক হতে পারে। প্রশ্নটা হলো, টেররিস্ট অ্যাক্টের সংজ্ঞাকে বাড়িয়ে তার মধ্যে অহিংস প্রতিরোধকেও নিয়ে আসাটা কি জাতীয় নিরাপত্তা আর ব্যক্তিগত স্বাধীনতার সূক্ষ্ম ভারসাম্যের জন্য একটা চ্যালেঞ্জ? আলোচনা করুন। ভাবুন তো এটার উত্তর কিভাবে সাজানো যেতে পারে। এই স্লাইডে আজকের আলোচনার মূল শব্দগুলো এক জায়গায় করে দেওয়া আছে। কুইক রিভিশনের জন্য একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। দেখুন, এই প্রত্যেকটা টার্ম কিন্তু আজকের খবরের সাথে আপনার ইউপিএসসি সিলেবাসকে সরাসরি কানেক্ট করছে। তাহলে আজকের মতো এইটুকুই। আবার দেখা হবে।